চব্বিশের গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দেন, তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মুখ্য সমন্বয়ক ছিলেন উমামা ফাতেমা। শুক্রবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। নিশ্চয়ই এর মধ্যে আপনি বা আপনারা দেখে ফেলেছেন। আমি সেই গণঅভ্যুত্থানের কয়েক মাস পর থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে তাদের নেতৃত্বে গঠিত হওয়া যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে যৌক্তিকভাবে আমি কথা বলতে শুরু করেছি। আমার মতো অনেকেই কথা বলেছেন এবং এখনো বলছেন। কিন্তু আমার কাছে এই উমামার যে দীর্ঘ স্ট্যাটাস, এটি খুব বেদনাদায়ক। আমরা প্রত্যাশা করিনি। সেখানে তিনি তার ক্ষোভের কথা, কষ্টের কথা এবং তার উপর দিয়ে ঘটে যাওয়া নানা রকম প্রতিবন্ধকতা তিনি তুলে ধরেছেন। উনি কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেননি। উনি বলেছেন যে পদবি পাওয়ার জন্য আমাকে বলা হয়েছিল। আমি বলেছিলাম, কেন? পদের জন্য আমি তাদের কাছে যাব কেন? তারা কে? উনি তো একেবারে শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এই ধরনের একটি রাজনৈতিক দল গঠনের বিপক্ষেই ছিলেন। এরপরও উনি চেয়েছিলেন ২৪-এর গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে, এই গণঅভ্যুত্থানের চেতনা, এই যে উদ্দীপনা, এই যে দীপ্ত সংগ্রাম, এটিকে মানুষের মননে, মাথার মধ্যে টিকিয়ে রাখতে উনি এই প্ল্যাটফর্মটার হাল ধরেছিলেন একরকম। তারপরও উনার বিরুদ্ধে নানান রকম কনস্পিরেসি হয়েছে এবং কনস্পিরেসি করেছেন কিন্তু উনার সহযোদ্ধারাই। আমি সবসময় একটা কথা বলি যে আমার আফসোস লাগে এবং খুব কষ্ট পাই যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা কোনো যোদ্ধার বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য শুনি, খারাপ কথা শুনি। বিশেষ করে যখন দেখি যে একজন যোদ্ধা, জুলাই যোদ্ধা আরেকজন যোদ্ধার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপাত্র দিয়ে কথা বলছে। ভাইরে, আমরা তো এরকম বাংলাদেশ চাইনি। আপনাদের কাছ থেকে তো অনেক প্রত্যাশা ছিল, অনেক। এটি কিন্তু আমাদের আরেকটি আফসোসের জায়গা। ভবিষ্যতে এই ধরনের কোনো আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলে সেখানে এই তারুণ্যের শক্তি কিভাবে যোগদান করবে, কাকে বিশ্বাস করবে, কাকে নেতা মানবে, এটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে গেল। ইতিহাসে যেমন শেখ হাসিনার দুঃশাসন লেখা থাকবে, তেমনি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের যে কর্মকাণ্ড, এটিও কিন্তু লেখা থাকবে। এই অপ্রত্যাশিত, এই দুঃখজনক কর্মকাণ্ড কিন্তু লেখা থাকবে। আমি আসলে কি বলবো? লম্বা স্ট্যাটাস। আপনারা এর মধ্যে যারা পড়েছেন তো জেনেছেন, আর যারা পড়েননি তারা পড়তে পারেন যে কিভাবে। আমি ২-১ টি কথা বলি। তিনি বলেছেন, উমামা ফাতেমা বলেন, যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করছি, মিছিল করছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে সীমার ক্যাম্পিং চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভিতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে। এই সো কল্ড সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না। আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে। মানে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা
পোকার মতো, ঘুন পোকার মতো ভিতর থেকে খেয়ে ফেলেছে। ভাবা যায় এই উমামা ফাতেমা ছিলেন জুলাই আন্দোলনের একজন সামনের সারিতে থাকা যোদ্ধা। ওই তখনও ৫ই আগস্ট হয়নি। সেই সময় সাহসের সঙ্গে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন, টক শোতে এসেছেন, কথা বলেছেন। একজন নারী হয়ে সে যে সাহসের পরিচয় দিয়েছে, সেটি কিন্তু ইতিহাসে লেখা থাকবে। দেখেন, আরো কত কি মানে এগুলো আমি পড়াও যায় না। এত সব অভিযোগ। উনি একগাদা অভিযোগ করেছেন। আমরা প্রত্যাশা করতে চাই যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ উনি করলেন, তারা নিশ্চয়ই এর জবাব দিবেন। আমরা জবাব প্রত্যাশা করি। না হলে এইগুলো মানুষের মধ্যে একটি একটি অন্যরকম ধারণা সৃষ্টি করবে এবং যারা সোসাইটিতে এইসব এইসব দুষ্ট ক্ষত দেখে আশাহত, আশাহারা মানুষগুলো কিন্তু আরো তারা হতাশায় নিমজ্জিত হবে। আমরা এই হতাশাগ্রস্ত মানুষকে তুলে আনতে চাই। সেজন্য আমি মনে করি যে নিশ্চয়ই এনসিপির নেতারা, শীর্ষ নেতারা এ বিষয়ে কথা বলবেন এবং যারা ঘুণ ফুকার মতো এই প্ল্যাটফর্মটাকে খেয়ে ফেলতে চেষ্টা করেছেন বা করে যাচ্ছেন, তারা এর জবাব দিবেন। ভিডিওটা বেশি লম্বা না করি, মূল কথাটা বলে ফেলেছি এবং এই কষ্টের কথাটা জানানোর জন্য, শেয়ার করানোর জন্য আমি ছোট্ট ভিডিওটি বানালাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।